আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই সনদ এবং সংস্কার প্রস্তাব বা সংস্কার কমিশনের যে প্রস্তাবনার সমূহ, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের জামানাতে হয়েছিল, এগুলো নিয়ে ভীষণ রকম রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। অনেকগুলো অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক জারি হয়েছিল, যেগুলো বিএনপি পাশ করছে না। আবার কিছু কিছু অধ্যাদেশ, যে অধ্যাদেশ সরকারের পক্ষে যাচ্ছে, সেগুলো তারা পাশ করছে। জুলাই সনদ বিচার বিভাগকে পৃথকীকরণ এবং সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটি সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে অধ্যাদেশ জারি হয়েছিল, এটি সরকার পাশ করছে না। ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। জুলাই সনদ নিয়ে যেভাবে স্বীকৃত হয়েছে, যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, হোয়াট এভার মেবি, সরকার ওইদিকে যাচ্ছে না। যখনই ধরনের কথাবার্তা হচ্ছে, সরকার শুধু বারবার সংবিধানের কথা বলছে। আর এটা নিয়ে পর্দার আড়ালে এবং পর্দার সামনে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না এবং ডে বাই ডে, দিনকে দিন পরিস্থিতি জটিল হচ্ছে এবং সম্ভবত খেলা সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। সম্ভবত খেলাধুলা বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকবে না। এখানে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, দেশি বিদেশি শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। আর আমাদের যখন সবার হুঁশ হবে, তখন আমরা দেখব টুস করে কে যেন ঢুকে পড়েছে। আবার আমি বলছি, আমাদের যখন হুঁশ হবে, তখন আমরা দেখব যে টুস করে কে যেন ঢুকে পড়েছে। আচ্ছা, এরকম কেন হলো? এটা তো হওয়ার কথা নয়। মূল ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এলেন, আমরা তো ধরে নিয়েছিলাম যে তিনি 5 বছর থাকবেন, সুন্দর করে দেশ চালাবেন। কেন তিনি পারলেন না? আবার নির্বাচনের আগে যেভাবে ভাইব তৈরি করা হলো, আমরা তো ধরে নিয়েছিলাম যে জামাত ক্ষমতায় আসছে, কেন জামাত ক্ষমতা এলো না? আমরা তো ধরে নিয়েছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসবে না। তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে নির্বাচন হবে না। সবাই ধরে নিলাম, কিন্তু নির্বাচন হয়ে গেল। কেন হলো? বোঝার চেষ্টা করুন যে মানুষের যে স্বাভাবিক প্রেডিকশন, আশা আকাঙ্ক্ষা, ওর বাইরে যা কিছু ঘটে, দ্যাট ইজ ম্যাজিক্যাল। এবং সেখানে 2 নম্বর কিছু থাকে। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। মানুষ যেটা বলে সেটা যখন ঘটে, তখন সেটা সফলতা লাভ করে, সার্থকতা লাভ করে। আর মানুষকে অবাক করে, মানুষকে চদু বানিয়ে, বেকুব বানিয়ে, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি ভোদাই, মানুষকে ভোদাই বানিয়ে যখন রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে কোনো একটা ঘটনা ঘটে, যারা এর দ্বারা মানুষকে বেকুব বানায়, তারা খুব দ্রুত এমন বিপদে হয়ে যায়, তারা নিজেরাই তখন ভোদাই হয়ে যায়। কয়েকদিন পরে অনেকটা সোদনা হয়ে যায়। যেটা ঘটলো কি করে? অতীতে সবাই, এই যে যখন এরশাদ সাহেবের পতন হলো, এরশাদ সাহেবের পতন হলো তার একদিন আগেও দেখা গেল যে শাহ মুয়াজ্জেম সাহেব বিপুল বিক্রম নিয়ে বলছিলেন যে ক্ষমতা কি এরকম জিনিস যে এটা 0 পয়েন্টে হস্তান্তর করব। কিন্তু যখন ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে, তখন শাহ মুয়াজ্জেমের কাছে সেই খবর পৌঁছানোর আগেই ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। বেগম জিয়ার খুব ঘনিষ্ঠজন কয়েকজন মানুষ আমাকে বলতেছিলেন যে ওনার একান্ত ঘনিষ্ঠজন একেবারে যখন ওনার পতন হবে 2006 সনে 1/11-এর সময়, তখন হারিস চৌধুরী থেকে শুরু করে আরো কয়েকজন যারা আছেন, তারা খুব দাপট দেখাচ্ছিলেন, আমাদের এটা আছে, ওটা আছে, আপনি ক্ষমতা হস্তান্তর করবেন না, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু পরবর্তীতে যখন 1/11 ঘটে গেল, সবার আগে দেখা গেল যে ওই লোকগুলো নাই হয়ে গেছে।
বেগম জিয়ার পাশ থেকে সবার আগে সেই লোকগুলো পালিয়ে গেছে। আর শেখ হাসিনা যখন পতন হলো, আপনি দেখেন তারা সবাই দুপুরে খাবার খাবে, খাবার রেডি, শাহী খাবার রেডি, গণভবনের সবাই খাবেন গরম গরম খাবার, একটু মুখে পানি দেওয়ার সুযোগ তাদের হয়নি, সেই খাবার বিপ্লবীরা গিয়ে খেয়ে ফেলল। এই অবস্থা আগামীতেও হবে, সবার জন্য হবে। কেন হবে? যদি রাজনীতির ব্যাকরণগুলো কেউ মান্য না করে। আমি একটা কথা খুব সহজ সরলভাবে বলেছিলাম যে লন্ডন বৈঠকে জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার প্রেক্ষিতে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট ছাড় দিয়েছে। যদি ইউনূস সাহেব বিএনপির সাথে বেইমানি করে তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, তাকে অপমানিত লাঞ্ছিত হয়ে ক্ষমতা থেকে চলে যেতে হবে। সেকেন্ড থিং হলো, ইউনূস সাহেব যদি বিএনপির সাথে কৃত যে কমিটমেন্ট সেটা রক্ষা করেন, ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সকল আশ্বাস দিয়েছেন টু দি পয়েন্টে, কোনো রকম প্রশ্ন ছাড়া, কোনো রকম বাছবিচার ছাড়া এবং কোনো রকম নীতি নৈতিকতা ছাড়া যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল সেই কমিটমেন্টগুলো তাকে রক্ষা করতে হবে। আর সেই রক্ষা যদি না করা হয় তাহলে বিএনপির পতন হবে। এটা নির্বাচনের আগে কিন্তু আমি বলেছিলাম, এর কারণ হলো আপনি দেখেন আন্ডারওয়ার্ল্ডে এই যারা চোরা কারবারি করে, গডফাদারের যে ব্যবসা আছে, এই যে মারিও পুজোর যে গডফাদার বিখ্যাত সিনেমা হয়েছে, তারপর নভেল আছে, সেখানে গিয়ে দেখবেন যে গোপনে যে সমঝোতা হয়, যেটা সাক্ষী কেবল আল্লাহ থাকে, এবং ওখানে যেখানে বিশ্বাস থাকে, একজন আর একজনকে বিশ্বাস করে, ওই বিশ্বাসটা যদি কেউ ভঙ্গ করে ওখান থেকে আল্লাহ বরকত উঠায় নেয়। এটা প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো নারী যদি তার পুরুষের সাথে, প্রেমিক পুরুষের সাথে বেইমানি করে, আজীবন তার রূপ চলে যাবে, যৌবন চলে যাবে, সে মৃত কঙ্কালে পরিণত হয়ে যাবে। একই অবস্থা কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে তার সরলতা নিয়ে প্রচারণা করে, তার সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু। সে রাজা হোক ফকির হয়ে যাবে, স্বাস্থ্যবান হোক কঙ্কাল হয়ে যাবে, ধনী হোক দরিদ্র হয়ে যাবে। এরকম রাজনীতিতে সমঝোতা থাকে। একজন মানুষ রাজা হয়, রাজা ইজ নট এ সিঙ্গেল পারসন, হি ইজ আ ইনস্টিটিউশন, কম্বিনেশন অফ ম্যানি ম্যানি পাওয়ার অ্যান্ড এলিমেন্ট। ধরেন তারেক রহমান সাহেব হয়েছেন, আজকের তারেক রহমান সাহেবের পেছনে লক্ষ মানুষের দোয়া, লক্ষ মানুষের শ্রম ঘাম, লক্ষ মানুষের বিনিয়োগ, এগুলো কড়াই গন্ডায় রাজাকে বুঝিয়ে দিতে হয় ক্ষমতা লাভের পরে। আর এই কাজটি যদি তিনি করতে না পারেন তাহলে তার কর্মের ফলে তার কোনো উপকারী বন্ধু তার ব্যাপারে দীর্ঘশ্বাস ছাড়ল, তার কোনো সাহায্যকারী বন্ধু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, তার যে উপকারী বন্ধু তার দ্বারা প্রতারিত হলো এবং অবমূল্যায়িত হলো। এই যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস রাজার চলার পথে বা তারেক রহমান সাহেবের চলার পথে ভীষণ রকম একটার পর একটা বিপর্যয় এবং বাধা তৈরি করবে এবং তার বুদ্ধির দরজা বন্ধ করে দেবে। তিনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না, তার চোখের উপর পর্দা পড়ে যাবে, মনের উপর পর্দা পড়ে যাবে, সে একটার পর একটা ভুল করতে থাকবে। এই জন্য আল্লাহ বারবার বলেছেন ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। তার আগে আবার বলছে যে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, হে নবী আমি কি আপনাকে ইয়াতীম হিসেবে পাইনি, তারপর আমি কি আপনাকে আশ্রয় দান করিনি। এইভাবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে বলে যে তোমাকে যে আমি ক্ষমতা দিয়েছি ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, এই ক্ষমতার নিয়ামত তোমরা স্বীকার করো, শুকরিয়া আদায় করো। আর যখন তুমি আশ্রয়হীন ছিলে, অসহায় ছিলে, দুর্বল ছিলে, তখন এই সমাজের
আমার যে অক্সিলারি ফোর্স রয়েছে, আমার যে সুলতানা নাসিরা রয়েছে, সাহায্যকারী শক্তি রয়েছে, আমার বান্দা রয়েছে, বান্দি রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, বৃক্ষলতা রয়েছে, সবাইকে আমি তোমার দিকে মতোয়াজ্জ করে দিয়েছিলাম, এখন দায়িত্ব পালন করো। আর সেটা যদি না করে তাহলে আল্লাহ বরকত ছিয়ে নেন। তো সেই অর্থে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সঙ্গে বিএনপির যে কমিটমেন্ট ছিল, আই ডোন্ট নো। এই কমিটমেন্টের কোনো নীতি নাই, নৈতিকতা নাই, কোনটা দেশের জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, ডাজ নট ম্যাটার। যেহেতু এটা কমিটমেন্ট করেছে, এটা পূর্ণ করতে হবে। আর পূর্ণ না করলে এই সরকার উপর থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেবেন। এটা হলো প্রকৃতির আইন, এর বাইরে যাওয়া যাবে না। এখন বাস্তবতায় আসি। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে তাদের মতো করে। আর জুলাই সনদ যেভাবে গৃহীত হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, যেভাবে প্রণীত হয়েছে, সেইভাবে সরকার রাজি না করবে না, এটা মোটামুটি নিশ্চিত। এটি নিয়ে সরকার টাগ অফ ওয়ারে চলে গেছে। সরকার মনে করছে যে এইভাবে যদি হয় তাদের ক্ষমতা কমে যাবে, বিরোধী দলের ক্ষমতা বাড়বে, তাদের কিছুই থাকবে না, ফলে তারা এটা পাশ করবে না। বিরোধী দল মনে করছে এটা স্পষ্টভাবে তাদের সাথে কমিটমেন্ট লঙ্ঘন। আর এটা যদি তাদের ইচ্ছে মতো না হয়, আগামীতে সরকার তাদেরকে স্কুইজ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার মামলা হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, এবং এটা কোনো অবস্থাতে বরদাস্ত করা যাবে না। শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, ফলে তারা সর্বশক্তি দিয়ে সরকারের এই সকল সিদ্ধান্তের ব্যাপারে তারা দ্বিমত পোষণ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। এখন সরকার কি এগুলো অতীতের মতো, মানে 91 সনে বা 96, 2001 সনে যেভাবে বিএনপি রাষ্ট্রশক্তিকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে পেরেছিল, এবার কি পারবে? প্রশ্নই আসে না। এবার কোনো পুলিশকে, মিলিটারিকে, আমলা কামলাকে আমজনতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এবার যেটা হচ্ছে সেটা হলো দলীয়করণ, মানে একদল আমলা আরেক দল আমলাকে বঞ্চিত করছে, মানে নিজেরা মারামারি করছে। কিন্তু ইনফিল্ডে গিয়ে কোনো পুলিশ কর্মকর্তা লাঠিচার্জ করবে, আগের মতো ভয় দেখাবে, তারপরে যাকে বলা হয় গুম করবে, এই জিনিসগুলো এখন হবে না। ফলে সরকারের যারা প্রত্যক্ষ বিরোধিতাকারী আছে পার্লামেন্টে, তাদের সঙ্গে এই মুহূর্তে যদি গুপ্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে ধরেন, এই গুপ্ত শক্তি সরকারের যে কোনো যে দুর্বলতা, সেই দুর্বলতাকে লুফে নেবে, এবং তার শুরুটা হবে এই জুলাই সনদ দিয়ে এবং সরকার প্রস্তাব দিয়ে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে 2024 সনের জুলাই আগস্টে যে শক্তিটা ছিল রাজপথে, তাদের মধ্যে মিলিটেন্সি ছিল, তাদের অস্ত্র ছিল, অর্থ ছিল, ঐক্য ছিল, বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, তার একটাও কিন্তু কমেনি, বরং তারা এখন আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন, বেশি ধনশালী, এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে তাদের আত্মবিশ্বাস অনেক বেশি। আপনি ধরেন এই 18 মাস নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত, সার্জিস, তারা যেভাবে চলাফেরা করার পরে তাদের যে শক্তি বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, তারা এখন কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এদেরকে গণায় ধরার মতো অবস্থা তাদের নাই। বিশ্বাস এমন একটা জায়গা, আমি নিজেকে দিয়েই বলি। ধরুন আমি যখন সংসদ সদস্য হয়েছি, তখন একজন এসপি লেভেলের কর্মকর্তা বা ডিসি লেভেলের কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলতে আমার সংকোচ হতো। একজন এসপি সাহেবের ফোন দিব, কি মনে করবে? একজন সচিবকে টেলিফোন করব বা তার রুমে ঢুকবো, এই বিশ্বাসই তো তখন হয়নি। আমি একজন সংসদ সদস্য, কিন্তু আরেকজন এমপি, সিনিয়র এমপি বা একজন মন্ত্রীর রুমে যাব, এই ধরনের বিশ্বাস হয়নি। কিন্তু দেখেন, ঘটনা পরিক্রমা এখন আমার কিছু নেই, কিন্তু আত্মবিশ্বাস এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমি এখন একজন ডিসিকে ফোন দেবো, এসপিকে ফোন দেবো, কল্পনাই করতে পারি না। কি দরকার? আমি তো সরাসরি মন্ত্রীকে বলতে পারি, আমার প্রয়োজন হলে তো আমি সরাসরি সচিবকে টেলিফোন করে বলতে পারি। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা যেভাবে আমার হয়েছে, গত 17 মাসে যারা ছিলেন জামাতের লোক, এনসিপি লোক, তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা গড়ে উঠেছে। কাজেই এখন যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা খুব সহজে আন্দোলনকারীদের উপর ছড়ি ঘুরাবেন,
এটা সম্ভব নয়। কিংবা পলাতক যে সকল আওয়ামী লীগ নেতা বা বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন তাদেরকে 2001-এর মতো 1991 সালের মতো তারা ওইভাবে ভয় দেখাবে, সেটাও এখন সম্ভব হচ্ছে না। কাজে সরকারের জন্য কিন্তু সবকিছু জটিল হয়ে গেছে। এই জটিলতা থেকে যদি তাকে বের হতে হয়, তাকে ইজি হতে হবে, অনেস্ট হতে হবে, কমিটমেন্ট রক্ষা করতে হবে এবং কোনো অবস্থাতেই ছলচাতুরি করা চলবে না। আর তাদেরকে বুদ্ধির উপর নির্ভর করতে হবে, সততার উপর নির্ভর করতে হবে, কৌশল দিয়ে প্রতিপক্ষকে ঠকিয়ে, ভয় দেখিয়ে অথবা রাষ্ট্রশক্তিকে দলের সাথে একীভূত করে কোনো একটা সুবিধা নেওয়া, অতীতে যে জিনিসগুলো হয়েছে এটা পরিবর্তিত জুলাই বিপ্লবের পরে একেবারে অসম্ভব একটা বিষয়। ফলে কি হলো, এই যে সময় যাচ্ছে এই সময়টাতে জুলাই যেটা সনদ বা যাকে বলা হয় সংস্কার প্রস্তাব নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এখন সরকারকে যারা বুদ্ধি দিচ্ছেন, যখন বিরূপ পরিস্থিতি হবে তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আলী রিয়াজকে খুঁজে পাচ্ছেন না, বদিউল আলম মজুমদার ইয়ানফসি করছেন, তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত ইয়ানফসি টু দি পাওয়ার 4, বদিউল আলমের সে 4 গুণ ইয়ানফসি করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর সেই জনাব শফিক সাহেবকে খুঁজে পাচ্ছেন না, তার যে বিখ্যাত প্রেস সচিব, সাপোজ টু বি বাংলাদেশের তথ্যমন্ত্রী হবেন। নাহিদ যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি হতেন তথ্যমন্ত্রী, তাকে তিনি আর পাচ্ছেন না। তিনি পাচ্ছেন না আরো অনেককে যারা বড় বড় কথা বলতেন। আপনি এখন আসিফ নজরুলকে খুঁজে আনতে পারবেন না, আপনি এখন রেজওয়ানাকে সামনে আনতে পারবেন না। কোনো টকশোতে আপনি ইউনূসের পক্ষে একটা টুশব্দ করার মতো, পক্ষে বলার মতো কোনো টেলিভিশন 1 লাখ টাকা দিয়েও কোনো উপদেষ্টাকে আনতে পারবেন না। সে বলবে আমি ঘর থেকে বের হব না, আমার সেফটি সিকিউরিটি কে দেবে? যদি এই অবস্থা হয় অল্প কয়েকদিনের মধ্যে, ফলে এখন যারা সরকারকে দুষ্টু বুদ্ধি দিচ্ছেন, এরা যেভাবে আওয়ামী লীগের 17 বছরে এদের কারো টিকিটই দেখা যায়নি, কারো কণ্ঠে শব্দ ছিল না, কারো কলমে কালি ছিল না, কারো পরনে পোশাক ছিল না, দিনের আলো যাদের অসহ্য ছিল, রাতের অন্ধকার ধান ক্ষেত যাদের প্রিয় ছিল, সে মানুষগুলো এখন হামবীর হয়ে গেছেন, মহাবীর হয়ে গেছেন। আমি হামবীর, আমি মহাবীর, আমি ধূমকেতু, আমি উল্কা, বিদ্রোহী কবিতার মতো। এটা আবার যখন দুঃসময় আসবে এদের কাউকে খুঁজে পাবেন না, কাউকে দেখতে পাবেন না। সেই সময় পক্ষে দাঁড়াবে কে কে তাও বলা যাচ্ছে না। যেভাবে আওয়ামী লীগের মতো লোক 17 বছর বসে 17 জন মানুষ তৈরি করতে পারেনি, এই বিপদের সময় বাংলাদেশে দাঁড়িয়ে একটা উফ শব্দ করতে পারে, এরকম আওয়ামী লীগের যেমন লোক নেই। বিএনপির অবস্থা কি হবে? আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে না ভালো হবে? এটা আপনারা সিদ্ধান্ত নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।